সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আন্তর্জাতিক সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। লেকচার 3 আমরা গতদিন মানচিত্র শিখেছিলাম। শেখা বলতে আসলে চেষ্টা করেছি আমি আপনাদেরকে কিছু দেওয়ার জন্য। বাকিটা আপনারা বাসায় প্র্যাকটিস করেছেন কিনা তার উপর নির্ভর করে যে কতটুকু শিখতে পেরেছেন সম্পূর্ণই হচ্ছে প্র্যাকটিসের উপর নির্ভর করবে। লাস্ট যে ওয়ার্ডটা লিখিয়েছিলাম বা যা লাস্ট যেটি পড়িয়েছিলাম একটু কমেন্টসে জানিয়ে দিলে উপকার হবে, ঠিক আছে? লাস্ট ওয়ার্ডটা আজকে আমরা যে জায়গাটা চলে যাব সেটা হলো অঞ্চল, বিভিন্ন অঞ্চল পরিচিতি। অঞ্চল পরিচিতি প্রথমত পড়ব রাষ্ট্রের প্রকৃতি। রাষ্ট্রের প্রকৃতি, রাষ্ট্রের প্রকৃতি ও অঞ্চল পরিচিতি। রাষ্ট্রের প্রকৃতি ও অঞ্চল পরিচিতি, ওকে জি, জলপ্রপাত। ওকে, আমরা রাষ্ট্রের প্রকৃতি এবং অঞ্চল পরিচিতি পড়ব। প্রথমেই রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আমরা কথাবার্তা বলবো। রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্র, বিভিন্ন প্রকার রাষ্ট্র, যেমন বলতে পারি যে বিভিন্ন প্রকার রাষ্ট্র, যে কোনো শিরোনাম আপনি দিতে পারেন। বিভিন্ন প্রকার রাষ্ট্র, এটা নিয়ে আমরা এবার কথা বলবো। ওকে, এর মধ্যে আমরা যেটা নিয়ে প্রথমে কথা বলবো সেটা হচ্ছে ল্যান্ডলকড বা স্থলবেষ্টিত রাষ্ট্র। ল্যান্ডলকড বা স্থলবেষ্টিত রাষ্ট্র, প্রায় বিভিন্ন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। এটা আসলে ল্যান্ডলকড বা স্থলবেষ্টিত রাষ্ট্র হলো কি, যে সকল রাষ্ট্রের নদী মানে নেই, যে সকল রাষ্ট্রের সমুদ্র নেই, অর্থাৎ সমুদ্রবিহীন রাষ্ট্র। সমুদ্রবিহীন রাষ্ট্র অর্থাৎ যে সকল রাষ্ট্রের সমুদ্র নেই। যেমন আমরা যদি বলি যে আমাদের দক্ষিণ ভাগে বঙ্গোপসাগর আছে আর 3 দিকে ইন্ডিয়া আছে, যদি দক্ষিণ দিকেও ইন্ডিয়া থাকতো, 3 দিকে যদি ভারত থাকার পরে 4 দিকেই ভারত হইতো, তাহলে আমরা হয়ে যেতাম ওই যে ল্যান্ডলকড। ওই যে ময়ূখ সাংবাদিক, ওই যে ধারাবাহিক ইন্ডিয়ান টেলিভিশনের, সে ওই যে বললো না একদিন যে ল্যান্ডলকড, হ্যাঁ, সে কিন্তু ল্যান্ডলক নিয়ে ব্যাখ্যা দিয়েছে। এই যে সমুদ্রবিহীন রাষ্ট্র, এই সমুদ্রবিহীন এই রাষ্ট্রগুলো হচ্ছে পৃথিবীতে, এমন রাষ্ট্রের সংখ্যা হচ্ছে 45টি। পৃথিবীতে 45টি রাষ্ট্র আছে। এর মধ্যে এশিয়ায় আছে 11টা, আফ্রিকায় 16টা, ইউরোপে 16, সাউথ আমেরিকায় 2। আমরা একটু লিখে নিব, হ্যাঁ, আমরা একটু লিখে নিব যে ল্যান্ডলক কান্ট্রি বা স্থলবেষ্টিত রাষ্ট্র, যেটা হলো সমুদ্রবিহীন রাষ্ট্র। পরীক্ষা এইভাবেও প্রশ্ন আসে যে নিচের কোনটি সমুদ্রবিহীন রাষ্ট্র। তারপরে পৃথিবীতে এমন রাষ্ট্রের সংখ্যা হচ্ছে 45, এশিয়ায় 11, আফ্রিকায় 16, ইউরোপে 16, সাউথ আমেরিকায় 2টা। আমরা যদি এই সাউথ আমেরিকার কথা বলি, সাউথ আমেরিকার কথা যদি বলি, এখানে 2টা, একটা হচ্ছে প্যারাগুয়ে আর একটা হচ্ছে বলিভিয়া। প্যারাগুয়ে আর বলিভিয়া, হ্যাঁ, একটা হচ্ছে প্যারাগুয়ে আর একটা হচ্ছে বলিভিয়া। এই 2টা রাষ্ট্রই আর্জেন্টিনা, ব্রাজিল, পেরু এগুলো দিয়ে আবদ্ধ, ঠিক আছে? ওকে, তাহলে সাউথ আমেরিকার কয়টা রাষ্ট্র? 2টা, প্যারাগুয়ে আর কি বলিভিয়া। আফ্রিকা আর ইউরোপেরটা আমাদের মুখস্থ করতে হবে না, তবে আমাদের এশিয়ারটা মুখস্থ করতে হবে। হয়ে গেলে একটু ডান লেখেন, আমরা এশিয়ায় চলে যাচ্ছি। হয়ে গেলে ডান লিখবেন, আমরা এশিয়ায় চলে যাব। আমরা আসলে আজকে অঞ্চলগুলোই দেখব,
ওয়ালাইকুম আসসালাম শালিকা সাবরিনা আক্তার। ওকে, আমরা আসলে ইয়েতে চলে যাব, অঞ্চলগুলো ঘুরে ঘুরে দেখব, সারা পৃথিবী আমরা পাসপোর্ট ভিসা ছাড়া ঘুরবো, দুলাভাইয়ের সাথে ফাও ফাও ঘুরবো। ঠিক আছে, খরচ আমার, ঘোরাঘুরি করো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বিনা খরচে ঘুরতে পারবেন সবাই, পাসপোর্টও লাগবে না, ভিসাও লাগবে না, আর দুলাভাইয়ের সাথে ঘোরার মজাটাই আলাদা। ওকে, তাহলে যদি এটা হয়ে যায়, আমরা এশিয়ার যে 11টা, আমরা প্রথমত আপনি মনে রাখবেন যে সকল রাষ্ট্রের শেষে স্থান আছে, যে সকল রাষ্ট্রের শেষে স্থান আছে পাকিস্তান ব্যতীত সবগুলি ল্যান্ডলকড। যে সকল রাষ্ট্রের শেষে স্থান আছে যে সকল রাষ্ট্রের শেষে স্থান আছে পাকিস্তান ব্যতীত সবগুলি ল্যান্ডলকড, যেমন আফগানিস্তান, আফগানিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান। দেখেন সবগুলোই হচ্ছে শেষে স্থান আছে। হ্যাঁ, সবগুলি শেষে কি আছে? স্থান আছে। তাহলে এই যে এই রাষ্ট্রগুলোই হচ্ছে সবই 1 2 3 4 5, এই সবগুলোই হচ্ছে এশিয়ার রাষ্ট্র। আমরা যদি ইয়েতে যাই, 6 নম্বরে যাই, তাহলে আজারবাইজান পাবো। আজারবাইজান। এরপরে আপনি দেখলেই, মানচিত্র দেখলেই যদি সামনে থাকে, দেখবেন নেপাল ভারত আর চীন দ্বারা আবদ্ধ, ভুটান ভারত আর চীন দ্বারা আবদ্ধ, মানচিত্রের দিকে তাকালেই বুঝবেন। মঙ্গোলিয়া চীন এবং রাশিয়া দ্বারা আবদ্ধ। আপনি মানচিত্রের দিকে তাকাইলেই কিন্তু এগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, ও এখানে আরেকটা লেখা হয় নাই, আমরা এটাকে 7 লিখি, এটাকে 8 লিখি, 9 লিখি, 10 লিখি, এইখানে আরেকটা লিখে দিই আমরা 6, তাজিকিস্তান। দেখেন 11 নম্বরে দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র রাষ্ট্র যেটার নাম হচ্ছে লাওস। এই 11টা নাম মুখস্থ রাখা, ঠিক আছে, এই 11টা মনোযোগ দিয়ে মুখস্থ করা অবশ্যই আপনার জন্য একদম ফরজ। কারণ ল্যান্ডলক কান্ট্রি আসলে এর মধ্য থেকেই আসে। অপশনে নেপাল থাকে, অপশনে এই আফগানিস্তান থাকে, ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু থাকে, দেখা যায় আর কি। ওকে, সো আমি সবাইকেই অনুরোধ করব এই জায়গাটা একটু পড়ার জন্য, কেমন? ওকে, ডান, ডান হলে ডান, লেখা হয়ে গেলে ডান, লেখা হইলে ডান। এই যে রাষ্ট্রগুলো, হ্যাঁ, এই রাষ্ট্রগুলো হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি। তাহলে আমরা দক্ষিণ আমেরিকার ল্যান্ডলকড এবং হচ্ছে এশিয়ার ল্যান্ডলকড, এই সব রাষ্ট্রগুলোই কিন্তু আমরা পড়ে ফেললাম, সবগুলোই কিন্তু পড়ে ফেলেছি আমরা।
ওকে, স্যার বই কি বের করছেন কিনবো? এই বই আসতেছে ভাই, মানে বই নিয়ে বলি, অনেকেই অর্ডার দিয়েছেন, অগ্রিম অগ্রিম অর্ডার দিয়ে দিয়েছেন অনেকেই। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বই অর্ডার দিয়েছেন, আপনাদের টাকা আমার কাছে যত্ন সহকারে আছে। একটু অনেক সময় দিয়েছেন, একটু সময় দেন, কারণ 25 সালে যেন আর কোনো আপডেট বই না কিনতে হয়। পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশ অ্যাফেয়ার্সে একটা চরম পরিবর্তন হবে, ঠিক আছে? আগের ম্যাক্সিমাম বাজারের বইগুলোই হচ্ছে আগের ধারাবাহিকতায় রয়ে গেছে, আগের মতোই রয়ে গেছে। আমি সেইভাবে আপনাদের বইটা দিতে চাচ্ছি না। এজন্য কাজ করতে গিয়ে একটু R&D করতে হচ্ছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করতে হচ্ছে, একটু সময় লেগে গেছে। আশা করি নতুন বছরের আগে বা নতুন বছরের প্রথম দিনই আপনাদের বই পাঠিয়ে দিতে পারবো, আশা করি, ঠিক আছে? আর বিজ্ঞান বইটার নাম বলতে বলছেন, এই হচ্ছে বিজ্ঞান বই, টিচার্স সিরিজ দৈনন্দিন বিজ্ঞান, এইটা হচ্ছে বিজ্ঞান বই, হ্যাঁ। অথবা আমাকে ইনবক্স করলেও আমি পাঠিয়ে দিতে পারবো যদি কোথাও না পান, ঠিক আছে? বিভিন্ন লাইব্রেরিতে পাওয়ার কথা। ওকে, ওকে। আমার আমার লেখা বইয়ের চেয়ে ভালো বই আপনি এখানে আর পাবেন না। মানে আপনি ঘুরে, এমনি তো স্টুডেন্ট একটা বই কিনে না, সবাই দুই একটা বই, একটা এক্সট্রা বই কিনে, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? এইগুলো কি যদি বলেন। আচ্ছা, আমরা এখন আর ইয়া না করি, মানে অন্য কথাবার্তা না বলি, মানে পড়ালেখায় একটু ফিরে যাই, ঠিক আছে? একটু পড়ালেখায় ফিরে যেতে চাচ্ছি। তাহলে ল্যান্ডলক গুলো বললাম, ল্যান্ডলক গুলো আমরা বলেছি, ক্লিয়ার সবাই? ল্যান্ডলক, একজন বলছে প্রণালী হয় নাই, হবে, প্যারা নিয়েন না। ল্যান্ডলক যদি হয়ে যায়, তাহলে আমরা এই মুহূর্তে যেগুলো দেখব সেটা হলো, একটু লিখি সবাই, গোল্ডেন ভিলেজ, কুষ্টিয়ার 26টি গাঁজা উৎপাদনকারী গ্রামকে গোল্ডেন ভিলেজ বলা হয়। কুষ্টিয়ার 26টি গাঁজা উৎপাদনকারী গ্রামকে গোল্ডেন ভিলেজ বলা হয়। সায়েন্স বইয়ে রিটেনের 60% কাভার দিবে, 100% কাভার দিবে না, টেকনোলজি পার্ট নেই, যেহেতু এটা পিলির বই, কিন্তু ওইভাবে লেখা হয়েছে যে রিটেনও আপনার কাভার দিবে, কিন্তু 60%। কুষ্টিয়ার 26টি গাঁজা উৎপাদনকারী গ্রামকে গোল্ডেন ভিলেজ বলা হয়। একটু সবাই লিখে নেই, কুষ্টিয়ার 26টি গাঁজা উৎপাদনকারী গ্রামকে গোল্ডেন ভিলেজ বলা হয়। ওকে, কুষ্টিয়ার 26টি গাঁজা উৎপাদনকারী গ্রামকে গোল্ডেন ভিলেজ বলা হয়। এবার লেখেন গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন ট্রায়াঙ্গেল। আপনারা জানেন যে ট্রায়াঙ্গেল মানে হচ্ছে ত্রিভুজ। ট্রায়াঙ্গেল মানে কি? ত্রিভুজ। ট্রায়াঙ্গেল মানে হচ্ছে ত্রিভুজ। তিনটা রাষ্ট্র এমন ভাবে এসে মিলিত হয়েছে যে এরকম ত্রিভুজ তৈরি করেছে, এই মানে তিনটা রাষ্ট্রের সীমানা, এই তিনটা রাষ্ট্রকে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গেল। কি কি আমরা একটু দেখি, এখানে আছে মায়ানমার, থাইল্যান্ড, লাওস। তাহলে প্রশ্নগুলো কিভাবে আসবে? গাজা, গাজা, গাজা নাকি তামাক? গাজা। ওকে, আমার বাসা গোল্ডেন ভিলেজে স্যার। ওয়াও, পরশমণি, একটু গাজার পরশ সবাইকে দিয়ে দাও ভাই। গাজা নাকি তামাক? গাজা, গাজা। আচ্ছা, আমরা গোল্ডেন ট্রায়াঙ্গেলে আছি, একটু মনোযোগ দেই, সবই পড়ানো হবে, কোনো কিছু বাদ দেওয়া হবে না, কেউ প্যারা নিয়েন না, ঠিক আছে? আমরা দেখেন মায়ানমার, থাইল্যান্ড, লাওস, কিভাবে প্রশ্ন আসবে? প্রশ্ন আসবে হুইচ ইজ গোল্ডেন ট্রায়াঙ্গল কান্ট্রি, হুইচ ইজ নট গোল্ডেন ট্রায়াঙ্গল কান্ট্রি। বিসিএস পরীক্ষায় বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই নট, নো, না, নয়, হ্যাঁ,
এইগুলো আমাদেরকে 5 থেকে 7 মার্ক কেটে দেয়, প্রায় 10 মার্ক আমাদেরকে বাস দিয়ে দেয়। কারণ আমরা পড়ি না নিচের কোনটি গোল্ডেন ট্রায়াঙ্গেলের রাষ্ট্র নয়, 9 পর্যন্ত যাই না, গোল্ডেন ট্রায়াঙ্গেল দেখার সাথে অপশন কয়ে আবার থাকবে মায়ানমার, মেরে দিছি। অপশন কয়ে মায়ানমার আছে, আমরা মেরে দিচ্ছি। ভাই প্লিজ এগুলো বুঝে উত্তর করতে হবে, এগুলো বুঝে উত্তর করতে হবে, না করলে কিন্তু হবে না। তাইলে গোল্ডেন ট্রায়াঙ্গেলের রাষ্ট্র কয়টা ভাই? এই যে গোল্ডেন ট্রায়াঙ্গেলের রাষ্ট্র হচ্ছে 3টা, মায়ানমার, থাইল্যান্ড, লাওস। এবার আমরা লিখব গোল্ডেন ওয়েজ। ওয়ে মানে এই যে ওয়েজ, রাস্তা, গোল্ডেন ওয়েজ। ওকে, একটু খেয়াল করেন যে বাংলাদেশ, ভারত, নেপাল সীমান্তকে গোল্ডেন ওয়েজ বলা হয়। কারণ এই যে একটু আগে আপনারা দেখেছেন যে গোল্ডেন ট্রায়াঙ্গেল, ওখানে মাদক পাচার, চোরা কারবারির জন্য বিখ্যাত, এই কারণে ওটাকে গোল্ডেন বলা হয়েছে। আর ট্রায়াঙ্গেল বলা হয়েছে ওইটা একটা ত্রিভুজ আকৃতির চিত্র অঙ্কন হয়েছে 3টা রাষ্ট্রের সীমানা দিয়ে, এই জন্য বলা হয়েছে ট্রায়াঙ্গেল। আর বাংলাদেশ, ভারত, নেপালকে বলা হয়েছে গোল্ডেন ওয়েজ। কেন? কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে চোরা কারবারি, মাদক পাচার, নারী পাচার সবচেয়ে বেশি হয়, এই কারণে এটাকে বলা হয়েছে গোল্ডেন ওয়েজ। ওকে, গোল্ডেন ওয়েজের পর আমরা যে জায়গাটা যাব, গোল্ডেন ক্রিসেন্ট। ক্রিসেন্ট, গোল্ডেন ক্রিসেন্ট। এই যে ভাই ক্রিসেন্ট মানে কি? এই ক্রিসেন্টের মানেটাও পরীক্ষায় আসে। ক্রিসেন্ট মানে হচ্ছে অর্ধচন্দ্রিকা, মানে অর্ধেক চাঁদ, অর্ধচন্দ্রিকা। ক্রিসেন্ট মানে কি? অর্ধচন্দ্রিকা, মানে 3টা দেশের আয়তন এমন ভাবে মিশছে, এরকম একটা বাঁকা চাঁদের মতো হয়েছে। আমরা সেটা এভাবে লিখতে পারি, গোল্ডেন ক্রিসেন্টের রাষ্ট্র যে আপাই, আপাই আফিম খায়। হ্যাঁ, আমাদের বিলকিস আপা, হ্যাঁ, এই আপা, আপাই কি করে? আফিম খায়। বিলকিস আপা কি করে? আফিম খায়। ওকে, তাহলে দেখেন এই যে আজকের টপিক হচ্ছে ভাই আন্তর্জাতিক অঞ্চল পরিচিতি। আফগানিস্তান, পাকিস্তান, ইরান। আপনাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই কথা বলবেন। হ্যাঁ, তাহলে আফিম, এরা আফিম উৎপাদনের শীর্ষে। যদিও আফগানিস্তানে এখন আফিম চাষ নিষিদ্ধ করছে তালেবানরা ক্ষমতায় আসার পর, তারপরে গতানুগতিকভাবে আমরা এটা পড়ছি। যদি প্রিভিয়াস কোশ্চেন কখনো তুলে দেয় তাহলে আপনার জন্য কাজে লাগবে আর কি। ঠিক আছে, তাহলে আপাই কি করে? আফিম খায়। তাহলে আপাই আফগানিস্তান, পাকিস্তান, ইরান। আফিম মানে ওরা আফিম উৎপাদনের শীর্ষে, এবং এবং পৃথিবীতে সবচেয়ে শীর্ষে ছিল আফগানিস্তান। এই আফিম উৎপাদনের সবচেয়ে শীর্ষে ছিল আফগানিস্তান। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আমরা গোল্ডেন ক্রিসেন্ট নিয়ে কথা বললাম, গোল্ডেন ক্রিসেন্ট। ওকে, এবার অর্থনৈতিক অঞ্চল নিয়ে কথা বলবো। অর্থনৈতিক অঞ্চল নিয়ে কথা বলবো, যেমন অর্থনৈতিক অঞ্চলের মধ্যে প্রথমত বলা হয় যে 3 টাইগার্স। 3 টাইগার্স মানে 3টা বাঘ। 3 টাইগার্স, 3 টাইগার্স মানে কি? 3টা বাঘ। তা 3টা বাঘ কি? এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে 3টা রাষ্ট্র, জাপান, জার্মানি এবং 3টে রাষ্ট্র, হ্যাঁ, জাপান, জার্মানি এবং ইতালি ধ্বংস হয়ে গেছে। সেখান থেকে তারা টান করছে, এই 3টে রাষ্ট্রকে বলা হয় 3 টাইগার্স। হ্যাঁ, একটু খেয়াল করেন 3 টাইগার্সের মধ্যে, আচ্ছা আফিম যুদ্ধ নিয়ে আমি কথা বলবো। হ্যাঁ, একটার মধ্যে একটা প্রশ্ন করলে একটু সমস্যা হয়ে যায়। 3 টাইগার্স, তাহলে কোন কোন রাষ্ট্রকে 3 টাইগার্স বলা হয়? জাপান, জার্মানি, ইতালি। এই যে জাপান, জার্মানি, ইতালি 3টে রাষ্ট্রকে বলা হয় কি ভাই? 3 টাইগার্স। ওকে, এই 3টেকে বলা হয় কি? 3 টাইগার্স।
ওকে, এই যে আপনারা একটা জিনিস নিয়ে পড়ে থাকেন, আমরা চলে আইছি থ্রি টাইগার্সের কাছে, আপনারা পড়ে আছেন গাজায়। তাহলে বোঝেন মানে কেমনে আগাবেন বলেন? এই কেমনে আগাবেন বলেন? তার মানে গাজার নাম বলছি, বোর্ডে লিখছি, তাতে নেশা এসে গেছে। খাইলে না কি হইতো এক একজনের অবস্থা, চিন্তা করে দেখেন। হ্যাঁ, তাইলে থ্রি টাইগার্স হচ্ছে জাপান, জার্মানি, ইতালি। এখন যদি বলে ফোর টাইগার্স, ফোর টাইগার্স মানে চারটা বাঘ, যারা খুবই অবাক করে দিয়েছে, যাদের অর্থনীতি খুব মানে র্যাপিডলি, যাদের অর্থনৈতিক গ্রোথ হয়েছে। আমরা এটাকে মনে রাখবো সীতা দহ। সীতা দহ অর্থাৎ সীতার যে দহন, অগ্নি পরীক্ষা হয়েছিল আপনারা জানেন, সেই সীতা দহ। শীতে সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, হংকং। হ্যাঁ, হংকং। এই চারটা, সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, হংকং, এই চারটাকে বলা হয় সীতাদহ। এই চারটাকে কি বলা হয়? সীতাদহ। এই চারটা তাদের অর্থনীতি খুব র্যাপিডলি ডেভেলপ করেছে, উন্নত কান্ট্রিতে পরিণত হয়েছে খুব অল্প সময়ের মধ্যে। এই জন্য এই চারটাকে বলা হয়েছে ফোর টাইগার্স বা চারটা বাঘ বলা হয়েছে। আবার যদি আপনাকে বলে সুপার সেভেন, সুপার সেভেন, দেখেন এই যুগে যদি সীতার দহ হইতো কিংবা কারো অগ্নি পরীক্ষা করা হইতো, তাহলে এই জেনজি কি বলতো? জেনজি বলতো চল থামাই, যে কিসের আবার অগ্নি পরীক্ষা, যা আবার হয়ে গেছে, কিসের আবার অগ্নি পরীক্ষা, চল থামাই। সীতাদহ কি? থামাই। তাহলে সীতাদহ চারটা আমরা বুঝতে পেরেছি, সীতাদহ চারটা আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, আর থামায়ে কি হবে? থামায়ে এই যে থাতে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। ওকে, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সীতাদহ, থামাই, এই সাতটা। এবার আমাদেরকে বলা হইল যে ইস্ট এশিয়ান মিরাকল, মানে পূর্ব এশিয়ায় ইস্ট এশিয়ান মিরাকল, পূর্ব এশিয়ার চমক। কারা পূর্ব এশিয়ার চমক? এই যে সীতাদহ প্লাস থামাই প্লাস জাপান, অর্থাৎ এই সাতটার সাথে, হ্যাঁ, সুপার সেভেন কি বোঝায়? মানে সুপার, যাদের ইকোনমিক্যালি যারা খুব সুপার ডুপার, যে সাতটা দেশ, এই সাতটা দেশকে সুপার সেভেন, একসাথে সুপার সেভেন বলা হয়। যারা র্যাপিডলি, এই সবই কিন্তু আমি প্রথমেই বলছি, সবই হচ্ছে ইকোনমিক জোন, ইকোনমিক মানে অর্থনৈতিকভাবে সবাই স্বয়ংসম্পূর্ণ উন্নত কান্ট্রিতে পরিণত হয়েছে, খুব দ্রুত তারা উন্নত কান্ট্রিতে পরিণত হয়েছে, এদেরকে বলা হয়েছে সুপার সেভেন। তাইলে আমরা বললাম যে পূর্ব এশিয়ার, অর্থাৎ এশিয়ার পূর্ব দিকের মিরাকল কারা? মিরাকল হচ্ছে এরা, সীতাদহ, থামাই প্লাস জাপান। এই আটটাকে আমরা বলবো ইস্ট এশিয়ান মিরাকল। একটু খেয়াল করেন, এই আটটাকে আমরা বলবো ইস্ট এশিয়ান মিরাকল। এই আটটাকে আমরা বলবো ইস্ট এশিয়ান মিরাকল। আপনাদের লেখা শেষ হয়ে গেলে আমি একটু সামনে আগাইতে চাই। শেষ হয়ে গেলে ডান লেখেন, ইস্ট এশিয়ার মিরাকল হয়ে গেলে ডান লেখেন।
স্যাটেলাইট রাষ্ট্র। এটার সংজ্ঞা আসবে পরীক্ষায়। এই যে স্যাটেলাইট রাষ্ট্রটা লিখছি, এটা সংজ্ঞা পরীক্ষা আসবে, আপনাকে প্রশ্ন করবে এটা কোন ধরনের রাষ্ট্র। তাহলে কি? একটি শক্তিশালী রাষ্ট্রের পাশে একটি ক্ষুদ্র বা দুর্বল রাষ্ট্রের অবস্থান। যে ক্ষুদ্র রাষ্ট্রটির অর্থনীতি, রাজনীতি, এমনকি পররাষ্ট্রনীতি ওই শক্তিশালী রাষ্ট্র নিয়ন্ত্রণ করে। তাই ক্ষুদ্র রাষ্ট্রটিকে ওই শক্তিশালী রাষ্ট্রের স্যাটেলাইট রাষ্ট্র বলা হয়। একটু লিখে নেন কষ্ট করে, একটা লম্বা সংজ্ঞা দিয়েছি, এটাকে হয়তো কাটছাট করে তারা আর একটু ছোট করে একটা সংজ্ঞা দিয়ে আপনাদের সামনে দিবে যে এটা কোন ধরনের রাষ্ট্র। আপনারা দিবেন এটি হচ্ছে স্যাটেলাইট রাষ্ট্র। এখন স্যাটেলাইট দেখার সময় সাথে সাথে একজন ভাবতে পারেন যে ইয়ে হইতে পারে, স্যাটেলাইট দেখার সাথে সাথে একজন ভাবতে পারে যে আরে এটা তো মনে হয় যে স্যাটেলাইট উৎক্ষেপণ করছে যে রাষ্ট্র, সেই রাষ্ট্রগুলোই হচ্ছে স্যাটেলাইট রাষ্ট্র। ব্যাপারটা তা না। একটু লেখা শেষ করেন, হ্যাঁ, লেখা শেষ করে একটু ডান লেখেন। লেখা শেষ করে ডান লেখেন। ডান, ওকে, আমরা একটু আগাই। এবার লেখেন বাফার স্টেট। বাফার স্টেট বা এর বাংলা হচ্ছে সংঘর্ষ নিবারক রাষ্ট্র। বাফার স্টেট বা সংঘর্ষ নিবারক রাষ্ট্র। দেখেন পাশাপাশি দুটি শক্তিশালী রাষ্ট্রের মাঝে একটি ছোট বা ক্ষুদ্র রাষ্ট্রের অবস্থান যে রাষ্ট্রটি ওই দুই শক্তিশালী রাষ্ট্রের সংঘর্ষকে সরাসরি নিবারণ করে। তাই ওই ক্ষুদ্র রাষ্ট্রকে
বাফার বা সংঘর্ষ নিবারক রাষ্ট্র বলে। এটা কঠিন মনে করার কিছু নাই, এগুলো 38তম বিসিএস এ আসছে, এটা পরীক্ষা আসা প্রশ্ন। ঠিক আছে, এটার উদাহরণ দেওয়া যায়, যেমন বেলজিয়াম বেলজিয়াম জার্মানি ও ফ্রান্সের বাফার স্টেট। স্যাটেলাইট রাষ্ট্রের উদাহরণ আসলে আধুনিক বিশ্বে সব দুর্বল রাষ্ট্রই, ছোট রাষ্ট্রই কারো না কারো স্যাটেলাইট, যেমন ফ্রান্সের স্যাটেলাইট মোনাকো। হ্যাঁ, তারপরে এরকম আধুনিক বিশ্বের শক্তিশালী রাষ্ট্রের পাশে যারা অবস্থান করে, বাংলাদেশ অনেকটা ভারতের স্যাটেলাইট রাষ্ট্র। এরকম অনেক অসংখ্য উদাহরণ আছে। আমেরিকার ম্যাক্সিমাম রাষ্ট্রই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট রাষ্ট্রে পরিণত হয়েছে। ঠিক আছে, ওকে, খেয়াল করেন। তাহলে আমরা বাফার স্টেট বা সংঘর্ষ নিবারক রাষ্ট্রটা লিখে নিয়েছি সবাই, হয়তোবা লেখা হয়ে গেলে একটু ডান লেখেন। লেখা হইলে ডান লেখেন। এবার লিখব ছিদ্রায়িত রাষ্ট্র। যে স্বাধীন রাষ্ট্রের সীমানার মধ্যে আরো এক বা একাধিক স্বাধীন রাষ্ট্র থাকে, তাকে ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়। যে স্বাধীন রাষ্ট্রের সীমানার মধ্যে আরো এক বা একাধিক স্বাধীন রাষ্ট্র থাকে, তাকে ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়। হ্যাঁ, বেলজিয়াম জার্মানি ফ্রান্সের বাফার রাষ্ট্র। বেলজিয়াম, হ্যাঁ না, বেলজিয়াম বাফার রাষ্ট্র, তিনটাই কেমনে বাফার রাষ্ট্র হবে, তাই না? ধরেন এই হলো জার্মানি, এই হলো বেলজিয়াম, আর এই হলো ফ্রান্স। তাহলে ও যদি ওরে আক্রমণ করে, ও আক্রান্ত হয়, ও ওরে আক্রমণ করলে ও আক্রান্ত হয়, তাইলে এখানে কি হলো? বা আপনি অন্যভাবে বোঝেন, এটা মনে করেন ছোট্ট একটা বেবি, হ্যাঁ, এটা ছোট্ট একটা বেবি, এটা হলো মনে করেন স্ত্রী, আর এটা মনে করেন স্বামী। হ্যাঁ, তিনজন তো এক জায়গায় ঘুমায়। এখন এই স্বামী যদি স্ত্রীকে আক্রমণ করে, স্ত্রী যদি স্বামীকে আক্রমণ করে, তাহলে আসলে আলটিমেটলি মাঝখান থেকে বাচ্চাটা চ্যাপ্টা হয়ে যায়। এই বাচ্চাটা হলো বাফার স্টেট। আর স্ত্রী আর স্বামী হলো শক্তিশালী রাষ্ট্র, শক্তিশালী। দেখেন বুঝছেন কিনা, এবার বুঝছেন সবাই? হ্যাঁ, এগুলো সবাই বোঝে, এগুলো সবাই বোঝে। ঠিক আছে, ওকে। তাহলে ছিদ্রায়িত রাষ্ট্র আমরা ছিলাম যে, যে স্বাধীন রাষ্ট্রের মধ্যে এক বা একাধিক স্বাধীন রাষ্ট্র থাকে, ওই রাষ্ট্রকে ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়। পৃথিবীতে এমন রাষ্ট্র হলো দুইটা, একটা হলো ইতালি, আর একটা হলো দক্ষিণ আফ্রিকা। একটা হচ্ছে ইতালি, আর একটা হচ্ছে কি, আজকে এই যে দেখেন, ইতালি আর কি, দক্ষিণ আফ্রিকা। ইতালির মধ্যে দুইটা রাষ্ট্র আছে, একটা হলো ভ্যাটিকান সিটি, আর একটা হচ্ছে সান মেরিনো। ভ্যাটিকান সিটি
আর একটা কি সান মেরিনো। আর দক্ষিণ আফ্রিকার মধ্যে কি আছে? লেসোথো, আর আছে কিংডম অফ এসওয়াতিনি। আসলে কিংডম অফ এসওয়াতিনি যদি না চিনেন, এটার পূর্ব নাম হলো সোয়াজিল্যান্ড। এই সোয়াজিল্যান্ডের নামই বর্তমান নাম, এটাও পরীক্ষা আসতে পারে, বর্তমান নামই হচ্ছে কিংডম অফ এসওয়াতিনি, আফ্রিকার রাষ্ট্র। ঠিক আছে, লেসোথো, কিংডম অফ এসওয়াতিনি, লিখে ফেলেন। এই হলো আমাদের ছিদ্রায়িত রাষ্ট্র। এই হলো আমাদের ছিদ্রায়িত রাষ্ট্র। প্যারা নিয়েন না, অনেক কিছু দিব আজকে, ধৈর্য সহকারে ক্লাস করেন, প্রণালী বাকি আছে, প্রণালী পাবেন, প্যারা নিয়েন না। হ্যাঁ, ওকে, এই প্যারা নিয়েন না। ওকে, প্রেম হোক রনে বনে জলে জঙ্গলে, প্রেম হোক ফেসবুকের চ্যাটিংয়ে, প্রেম হোক ক্লাসের কমেন্টসে, প্রেম ছড়িয়ে পড়ুক। আমরা প্রেমের দেবতা, আমরা প্রেম ছড়িয়ে দেওয়ার জন্য এসেছি নাকি? পড়ালেখা নাই, ওরে অবস্থা। আসেন, ছিদ্রায়িত রাষ্ট্র। ছিদ্রায়িত রাষ্ট্রের পর আমরা কি করব? আমরা হলো এখন নিব হচ্ছে বাল্টিক রাষ্ট্র। বাল্টিক রাষ্ট্র পূর্ব নামটা বুঝতে পারিনি। পূর্ব নামটা হলো সোয়াজিল্যান্ড। সোয়াজিল্যান্ড পূর্ব নামটা হচ্ছে সোয়াজিল্যান্ড। এই যে সোয়াজিল্যান্ড, ওই যে লিখছি তো সোয়াজিল্যান্ড, পূর্ব নামটা হচ্ছে সোয়াজিল্যান্ড। ওকে, সোয়াজিল্যান্ড। হ্যাঁ, ওই যে কমেন্টস এক ভাই লিখে দিয়েছে, ওখান থেকে নেন। তাহলে বাল্টিক রাষ্ট্র হলো বাল্টিক সাগরের, এখানে আবার বাল্টিক রাষ্ট্র বা অঞ্চলও বলতে পারি আমরা। বাল্টিক রাষ্ট্র বা অঞ্চল হচ্ছে যেগুলো বাল্টিক সাগরের তীরে অবস্থিত। ঠিক আছে, হ্যাঁ। এই ছিটমহল কি? এইখানে কি ছিটমহল পড়াচ্ছি আমি? ছিটমহল আলাদা বিষয়, ভূগোলে পড়াবো। ছিটমহল হচ্ছে অমীমাংসিত ভূমি, একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরে আরেকটি স্বাধীন রাষ্ট্রের অমীমাংস ভূমিকে ছিটমহল বলে। আচ্ছা, জি স্যার, আমিও প্রেম ছড়াতে চাই, জুই জাহান। বাবা, আচ্ছা, এই কেউ নিবা নাকি? দেখো, ও প্রেম ছড়াইতে চায়, কেউ নাও, কয়েক কেজি নিয়ে নাও। বাল্টিক রাষ্ট্র, তাহলে বাল্টিক রাষ্ট্রের মধ্যে আগে আমরা যেটা পড়তাম, এই যে খেয়াল করেন, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, এই তিনটা, এইটাকে আমরা এইভাবে মুখস্থ করতাম, অল। অল। এই ছিদ্রায়িত রাষ্ট্র ইতালি আর দক্ষিণ আফ্রিকা। হ্যাঁ, ইতালি আর দক্ষিণ আফ্রিকা হচ্ছে ছিদ্রায়িত রাষ্ট্র। আচ্ছা, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, এই তিনটেই হচ্ছে কি আমরা অল দিয়ে মুখস্থ রাখতাম। এখন খেয়াল করেন, খেয়াল করেন, আসলে ছিদ্রায়িত বাল্টিক রাষ্ট্র বা অঞ্চল হচ্ছে তিনটা না, এটা হচ্ছে 9টা। এটা কি 9টা? ভাই আপনার ম্যাপে কি দেওয়া আছে না দেওয়া আছে আপনি পড়েন। ঠিক আছে, ম্যাপে ভ্যাটিকান সিটি ছিটমহল রাষ্ট্র না, আপনি পড়েন ভাই, আপনার এই ম্যাপ আপনি ভিজাইয়া শরবত করে খান। ঠিক আছে, আমি যেটা পড়াই এটা পড়েন। দেখেন, খেয়াল করেন, এখানে আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি আক্রমণ করেছিল পোল্যান্ডকে, তারপরে আক্রমণ করে রাশিয়া, পাশাপাশি এই তিনটেই হচ্ছে বাল্টিক রাষ্ট্র, জার্মানি, পোল্যান্ড, রাশিয়া। না আলাদা না, একই। এরপরে আসেন ফিনল্যান্ড, সুইডেন,
ডেনমার্ক। এই যে 3 তিরিক্ষে 9টা লিখছি, এই 9টা বাল্টিক রাষ্ট্র বা অঞ্চল, এখানে কোনো বিতর্ক চলবে না। 40তম বিসিএস এর প্রশ্ন লেখেন, এখানে কোনো বিতর্ক নাই। বাল্টিক অঞ্চল আর বাল্টিক রাষ্ট্র আলাদা না, এগুলো মানুষ আমরা বানাইছি যে এটা বাল্টিক রাষ্ট্র, এটা বাল্টিক অঞ্চলের রাষ্ট্র, ঘোড়ার ডিম, এগুলো আমরা বানাইছি। বাল্টিক সাগরের সাথে যেগুলো আছে, আপনি মানচিত্রে তাকাবেন, ইউরোপে যাবেন, ইউরোপে গিয়ে দেখবেন একটা বাল্টিক সাগর আছে, এই সাগর যার যার সাথে লাগছে, টাচ লাগছে, সেই বাল্টিক রাষ্ট্র। কথা ক্লিয়ার? এটা একটা প্রচলিত ভুল ছিল আগে সব বইগুলোতে, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়াই হচ্ছে বাল্টিক রাষ্ট্র, এটা প্রচলিত ভুল ছিল। ওকে, বাল্টিক রাষ্ট্র লিখে ফেলেন সবাই, বাল্টিক রাষ্ট্র লিখে ফেলেন। আমরা বাল্টিকের পরে লিখব স্ক্যান্ডিনেভিয়ান। স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র। স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হলো 5টা। আমরা মনে রাখবো ফাইন্ডস, একজন এক একটা দিয়ে মনে রাখে, আপনার যেটা মন চায় সেটা দিয়ে মনে রাখেন। আমি মনে রাখবো ফাইন্ডস দিয়ে। এপে ফিনল্যান্ড, আইএ আইসল্যান্ড, এনে নরওয়ে, ডেনমার্ক, সুইডেন। হ্যাঁ, পোল্যান্ড উপরে লিখছি, পোল্যান্ড, জার্মানি, রাশিয়া। স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হচ্ছে 5টা। কয়টা ভাই? এই 5টা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র, 5টা। স্ক্যান্ডিনেভিয়ান হচ্ছে 5টা, সবাই লিখে ফেলেন। স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র কয়টা? 5টা। ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন। তাইউপ সেটিন, 9টাই বাল্টিক রাষ্ট্র, আমি একবারই বলেছি। বাল্টিক কেন বলা হয়? বাল্টিক সাগরের তীরে অবস্থিত রাষ্ট্রগুলোকে বাল্টিক রাষ্ট্র বলা হয়। বাল্টিক সাগরের তীরে অবস্থিত রাষ্ট্রগুলোকে বাল্টিক রাষ্ট্র বলা হয়। স্ক্যান্ডিনেভিয়ান গেল। এরপরে ককেশাসীয় রাষ্ট্র। এই ককেশাস হচ্ছে পর্বতমালা, এই পর্বতে যে সকল রাষ্ট্র, এদেরকে ককেশাসীয় রাষ্ট্র বলে। ককেশাসীয় রাষ্ট্র। ককেশাসীয় হচ্ছে ককেশাসীয় পর্বতমালায় যে রাষ্ট্রগুলোর অবস্থান, সেই রাষ্ট্রগুলোকে ককেশাসীয় রাষ্ট্র বলে। আমরা বলি না, জ্বর হইলে কি করি? আহ আহ জ্বর, আহ আহ জ্বর। তাহলে আতে আজারবাইজান, এই আতে আর্মেনিয়া, জর্জিয়া, রাশিয়া। এই হলো ককেশাস। আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া, রাশিয়া, এইগুলোকে বলা হয় ককেশাসীয় রাষ্ট্র। আহ জ্বর, হ্যাঁ, কুয়াকুই শুরু হয়ে গেছে। এই হলো আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া, রাশিয়া। দেখেন, খেয়াল করেন সবাই, ককেশাস হয়ে গেছে কিনা।
আমরা এখন যেটা নিব সেটা হচ্ছে বলকান রাষ্ট্র। বলকান। স্ক্যান্ডিনেভিয়ান হচ্ছে একটি উপদ্বীপ, সেই উপদ্বীপে যাদের বসবাস তাদেরকে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র বলা হয়। বলকান হচ্ছে, এর অর্থ হচ্ছে এক সারি পর্বত, এক সারি পর্বত। বলকান অর্থ হচ্ছে এক সারি পর্বত, অর্থাৎ ইউরোপের পাহাড়ি অঞ্চল। আমাদের যেমন পার্বত্য অঞ্চল আছে না, ইউরোপেরও পার্বত্য অঞ্চল আছে, মানে পার্বত্য অঞ্চল। পার্বত্য অঞ্চল, পাহাড়ি অঞ্চল। ওকে, পার্বত্য অঞ্চল বা পাহাড়ি অঞ্চল। দেখেন খেয়াল করেন, এইগুলোকে বলা হয় বলকান। আজকে নিয়ত করছি শুধু পড়াবো আর পড়াবো, পড়াইতেছি টানা। হ্যাঁ, ওকে, খেয়াল করেন এই বলকান রাষ্ট্রগুলো আমরা কিভাবে মনে রাখবো। বলকান রাষ্ট্র অনেকগুলো রাষ্ট্র, কিভাবে আমরা মনে রাখবো আমরা একটু দেখি। আমাদের যে ফুটবলার আছে বস, যে হলো বস, হ্যাঁ, আর্জেন্টিনার দর্শকদের কাছে যে হচ্ছে বস মেসি, ঠিক আছে। রাশিয়া কি তাহলে বাল্টিক রাষ্ট্র এবং ককেশাসীয় রাষ্ট্র? জি। আচ্ছা, বস মেসি, এই মেসি কি করে? সোনো ক্রয় করে। সোনো মানে ক্রিম। এই সোনো ক্রয় করে কার জন্য? ক্লাসিক্যাল বান্ধবী রোমার জন্য। মেসির বান্ধবী তো ক্লাসিক্যালি হবে, তাইলে বস মেসি সোনো ক্রয় করে কার জন্য? ক্লাসিক্যাল বান্ধবী রোমার জন্য। এখন বাসায় একজন নিগ্রো আন্টি আছে, নিগ্রো আন্টি ভুল করে গ্রিস আনলো এবং সাফ করে দিল। গ্রিস মানে যে গ্রিজ, গ্রিজ যেটা মেশিনে দেয় গ্রিজ। আমরা কি লিখেছি? মাথা মুন্ডু কি লিখছি? অনেকের কাছে মনে হয় মাথা মুন্ডু লিখছে। হ্যাঁ, কি এগুলো, এগুলো কি ভাই? দেখেন এই যে বচ, মেসি, সোনো ক্রয়, ক্লাসিক্যাল, রোমা, নিগ্রো আন্টি, ভুল, গ্রিস, আনলো, সাপ, এইগুলো হচ্ছে আমাদের কি? এইগুলো হচ্ছে আমাদের বাল্টিক রাষ্ট্র। এই যে বচের কথা যদি বলি, এই বচে হচ্ছে বসনিয়া, মনে হয় দেখতে পারবেন না, কালো নেই। মেসিতে হলো মেসিডোনিয়া, মেসিডোনিয়া। সোনোতে হচ্ছে স্লোভেনিয়া, স্লোভেনিয়া। লেখার তো জায়গায় নাই, এরপর লিখি ক্রোয়ে হচ্ছে ক্রোয়েশিয়া। ক্লাসিক্যালে হচ্ছে ক্লাসিক্যাল কসোভো। ক্লাসিক্যাল কসোভো। ক্লাসিক্যাল কসোভো। আর রোমায় হচ্ছে রোমানিয়া, রোমায় হচ্ছে রোমানিয়া।
একটু লিখে ফেলেন কষ্ট করে। রোমায় হচ্ছে, আমরা প্রথম লাইন লিখে ফেলছি, বসনিয়া, মেসিডোনিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, ক্লাসিক্যাল কসোভো, রোমানিয়া। একটু খেয়াল করেন, রোমানিয়া লিখে ফেলেন সবগুলো। এবার আমরা এখানে একটু আসি, এই যে নিগ্রো আন্টি, এটা হলো মন্টিনিগ্রো। এই যে ভুল, ভুলে হচ্ছে বুল, আর বুলে হচ্ছে বুলগেরিয়া। এই যে গ্রিস, এই যে আনলো, আনলোতে আলবেনিয়া, আর সার্বে সার্বিয়া। সার্বিয়া, সার্বে সার্বিয়া। একটু খেয়াল করে দেখেন, এইগুলো ক্লিয়ার কিনা আপনারা। এই রাষ্ট্রগুলোই খুব যে বেশি আসে, ওই যে পরীক্ষা আসে বলকান শব্দের অর্থ কি, পার্বত্য অঞ্চল বা পাহাড়ি অঞ্চল বা একসারি পর্বত। আবার যদি চলেই আসে যে নিচের কোনটি বলকান রাষ্ট্র বা নিচের কোনটি বলকান রাষ্ট্র নয়, আমার মনে হয় আপনারা পারবেন। আমার বিশ্বাস, আমার আশা নয় বিশ্বাস, আপনারা পারবেন। ওকে, তাহলে ম্যাক্সিমামই ডান লিখেছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা এই মুহূর্তে আমরা মোটামুটি যে অঞ্চলগুলো পড়ার দরকার ছিল আমরা পড়ে ফেলছি। আমরা এখন ককেশাস কেন বলা হয়, ককেশাস পর্বতমালায়, পর্বতমালায় যে সকল রাষ্ট্র আছে সেই রাষ্ট্রগুলোকে ককেশাসীয় পর্বতমালার রাষ্ট্র বলা হয় বা ককেশাসীয় রাষ্ট্র বলা হয়। ওকে, তাইলে যদি ক্লিয়ার হই আমরা, তাহলে এই মুহূর্তে আপনাদের সেই বাঙালির উপর ওভার বিশ্বাস করা পাপ স্যার। কেন ভাই, কি হয়েছে? বাঙালির উপর কি, বাঙালি কি করলো আপনার? ক্লাসিক্যাল কি ছিল? ক্লাসিক্যাল হলো কসোভো, ক্লাসিক্যাল ছিল কসোভো। হ্যাঁ, ওই ক্লাসিক্যাল লিখছি যেহেতু বান্ধবী রুমা আছে তার ক্লাসিক্যাল বানাইছি। কসোভোর পূর্ণ নাম, রাষ্ট্রীয় নাম হলো ক্লাসিক্যাল কসোভো। ঠিক আছে, ওকে। আজকের লেখা অনেক বেশি, হ্যাঁ দিন দিন লেখা বাড়বে, এত প্যারা নিয়েন না, লিখতে তো হবেই। হাতটাকে যদি ঘি মাখায় রাখেন আর যদি মনে হয় যে এটা ননি পুতুল, তাহলে তো হবে না। বিসিএস ক্যাডার হইতে হলে প্রচুর লিখতে হবে, প্রচুর পড়তে হবে। বুঝেন নাই? প্রচুর পড়তে হবে, প্রচুর পড়তে হবে, প্রচুর। এবং যারা হচ্ছে এখন থেকে 10 ঘন্টা পড়ার অভ্যাস না করবেন তাদের কপালে কষ্ট আছে। ঠিক আছে, আচ্ছা বলকান দেশ যে কয়টা আমি ওই কয়টাই লেখাইছি, কয়টা আমি গুনি নেই। ঠিক আছে, এর বাইরে বলকান দেশ নাই। আপনার যদি এক্সট্রা কোনোটা মনে হয় যে এটা বলকান দেশ, আপনি লিখে কমেন্টস করেন, আমি ওটা নিয়ে আলোচনা করব। ওকে, একটু দেখেন, আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হলো প্রণালী। প্রণালী, আমরা এখন প্রণালী নিয়ে কথা বলবো। যদি আগের দিন আলোচনা না করে থাকি আর কি, আমার খেয়াল নাই করছি কিনা। প্রণালীর ইংরেজিটা হচ্ছে এস্টেট। আমরা প্রণালী বছরের পর বছর মুখস্থ করেছি, ছন্দ টেকনিক এইগুলো দিয়ে মুখস্থ করেছি। শেষ পর্যন্ত এই প্রণালী আর আমাদের মস্তিষ্কে থাকে নাই। আর প্রশ্নটা যখন পরীক্ষার হলে আমাকে ঘুরিয়ে দিয়েছে, তখন আমি নিজেই একটা প্রণালী হয়ে গেছি। আমার উপর দিয়ে মনে হয় যে একটা জাহাজ চলে গেছে, নৌকা চলে গেছে। হ্যাঁ, তো প্রণালীটা আসলে বুঝতে হবে। প্রণালীটা হচ্ছে এস্টেট। ধরেন এই হচ্ছে প্রশান্ত মহাসাগর, কেমন? এটা হলো প্রশান্ত। এখন আপনি একটা জাহাজ নিয়ে গেলেন, দেখেন এই হলো আপনার আলাস্কা, আর এই অংশটা হলো রাশিয়া। এইখানে একটা সাগর আছে, এর নাম হলো চুকচি সাগর। কি সাগর? চুকচি, চুকচি সাগর। দেখা যাচ্ছে না, আমি বুঝতে পেরেছি।
আহ, একটু খেয়াল করেন, আমি একটু চেষ্টা করছি দেখতে যেন পারা যায়। আচ্ছা, প্রয়োজন আমি এটাকে নড়ানোর দরকার নাই, আমার কাছে আরো ম্যাজিক আছে, হ্যাঁ আরো সিস্টেম আছে, নড়ানোর দরকার নাই। আমি আপনাদেরকে দেখাচ্ছি, সিস্টেমটা দেখাচ্ছি, খেয়াল করেন। এই যে সিস্টেম হলো এই। আচ্ছা, তুরস্ক হবে না, হ্যাঁ ওকে, একটু খেয়াল করেন, তুরস্ক বলকান অঞ্চলে না। আমরা সব সব সিস্টেম আছে আমার কাছে, হ্যাঁ। এই যে প্রশান্ত মহাসাগর, বিস্তীর্ণ মহাসাগর, এখানে একটা জাহাজ নিয়ে গেলেন, আপনার ইচ্ছা হলো আমেরিকায় যাবেন, এই হলো আলাস্কা। আলাস্কা এখানেই হচ্ছে আমেরিকা, আমেরিকা। আলাস্কা যাবেন আপনি, তো আলাস্কা আপনি এখান দিয়ে জাহাজ নিয়ে ঘুরতেছেন ঘুরতেছেন, এখন আসলে আপনার একটা চিপা গলি দরকার। কি গলি দরকার? চিপা একটা গলি দরকার। এখন খুঁজে পাইতেছেন না। টার্গেট হলো, ম্যাপে আপনাকে দেখাচ্ছে যে চুক্তি সাগরে যদি তুমি যেতে পারো তাইলে হচ্ছে তুমি আমেরিকা যাইতে পারবা। এখন আপনি এখান থেকে ঘুরতেছেন ঘুরতেছেন, চুক্তি সাগর কোন জায়গা দিয়ে যাবেন? পরে আমরা এইখান দিয়ে ঘুরে 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 এই জায়গা দিয়ে একটা সিপাগুলি আবিষ্কার করলাম। এই সিপাগুলিটার নামই হচ্ছে একটা প্রণালী। তাহলে চিপাগুলিটা আমাদেরকে কি করলো? এই একটা সাগর, এই প্রশান্ত থেকে আমরা প্রথমে, প্রশান্ত তো মহাসাগর, বিশাল সাগর, বিশাল মহাসাগর, আমরা একটা বেরিং সাগর নামক একটা সাগরে গেলাম। বেরিং সাগর, বেরিং সাগরটা থেকে আমরা চলে গেলাম চুক্তি সাগরে। কোথায়? চুক্তি। এই যে কি ঘটছে, দুইটা জলসীমানা সংযুক্ত হলো। এই যে স্থল, এই যে স্থল, আমরা যদি লিখি এইটা স্থল, কি দেশ আছে আমরা ভুলে যাই, এইটা স্থল, এটা জল, এটা জল। তাহলে আমরা কি বুঝলাম? আমরা কি বুঝলাম একটু খেয়াল করেন, দুটি জলসীমানা সংযুক্ত হয়, দুটি জলসীমানা কি হবে? সংযুক্ত হবে। আর দুটি স্থল সীমানা পৃথক হয়। দুটি জলসীমানা সংযুক্ত হয়, দুটি স্থল সীমানা পৃথক হয়। তাইলে এইটার নাম দিলাম, যেহেতু বেরিং সাগর থেকে আবিষ্কার হইল, এটার নাম দিলাম আমরা বেরিং প্রণালী। কি নাম দিলাম? বেরিং প্রণালী। এখন যদি পরীক্ষা আসে যে বেরিং প্রণালী, আমরা 1 নম্বরে লিখবো খাতায়, একটু কঠিন করে শিখাচ্ছি বাট আজীবন, এটাকে বলে বেসিক। যদি পরীক্ষায় বলে বেরিং প্রণালী আসে, তাহলে আমরা প্রথমে এখানে আমরা একটু দেখতে চাই যে কি ঘটছে। পৃথক হয়েছে রাশিয়া, আলাস্কা। এই রাশিয়ার এই অংশ হচ্ছে এশিয়ায়, আলাস্কা হচ্ছে আমেরিকায়, মানে ইউএসএ। তাহলে আমরা বলতে পারি এশিয়া থেকে আমেরিকা পৃথক হয়েছে বেরিং প্রণালী দ্বারা। এশিয়া থেকে আমেরিকা পৃথক হয়েছে বেরিং প্রণালী দ্বারা, রাইট? একটু খেয়াল করি, এশিয়া থেকে আমেরিকা পৃথক, এশিয়া থেকে আমেরিকা পৃথক। অথবা আমরা বলতে পারি এশিয়ার পরিবর্তে রাশিয়া থেকে, মানে অল্টারনেটিভ আমরা লিখতে পারি আলাস্কা পৃথক। বোথ আর কারেক্ট, বোথ আর রাইট। এইটা হলো পৃথক। তাহলে প্রণালী কি করবে? দুইটা স্থল বাক্যে পৃথক করবে। তাহলে কোনটা কোনটা পৃথক করছে বেরিং প্রণালী, এটা আমরা বের করলাম। আর কি করবে? দুইটা জলসীমানাকে সংযুক্ত করবে। তাহলে বেরিং সাগর আর চুক্তি সাগরকে সংযুক্ত করছে। অনেক জায়গায় উত্তর সাগর দেওয়া আছে, উত্তর সাগর হবে না, চুক্তি সাগর। এইটা আবার আমরা যখন টেকনিক মানে মজা করে পড়াই স্যাররা, তখন বলে আমেরিকা থেকে এশিয়া আসা বোরিং বেরিং প্রণালী, আমেরিকা থেকে এশিয়া আসা বোরিং বেরিং প্রণালী। আসলে ওইটা খুব কাজে লাগবে না। ওইটা খুব কাজে লাগবে না কেন?
কারণ এটা দীর্ঘমেয়াদী আপনার মাথায় থাকবে না, ভুলে যাবেন একটা পর্যায়ে গিয়ে। আপনাকে এইভাবে শিখতে হবে। আপনি যদি এইভাবে শিখতে পারেন তাহলে কাজে দিবে। বলেন বেরিং প্রণালী বোঝেন না এমন কেউ আছেন? আপনি যদি একটা প্রণালী বোঝেন, আপনি সব প্রণালী পারবেন। আপনি আপনার মানচিত্রটা খুলে দেখেন, এরকম ময়ের মতো আর্ট করা আছে। ময়ের মতো যত আর্ট করা আছে সবই প্রণালী। এই ময়ের দুই মাথায় জলসীমানা আছে। আপনি খাতায় দেখে দেখে জলসীমানাটা লিখে ফেলেন। এখানে জল আছে, এখানে জলসীমানা আছে, এখানে স্থল আছে, এখানে স্থল আছে। আপনি এটাকে মাইনাস করেন, এটাকে প্লাস করেন, হয়ে গেল। একটু একটু গুরুত্ব দিতে হবে। যারা বিসিএস ক্যাডার হইতে চান তাদেরকে একটু গুরুত্ব দেওয়া লাগবে। হ্যাঁ, একদম মনে করেন যে পড়লেন আবেগ দিয়ে তো চাকরি পাবেন না, কেউই চাকরি পাবেন না আবেগ দিয়ে, বুঝেন নাই? সো এই জায়গাটা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করেন। সময় লাগুক, ধৈর্য ধরেন, একটু কষ্ট করেন, পরিশ্রম করেন, সময়টা লাগুক। বাট দেখেন আমি কিন্তু অনর্গল এই যে 1 ঘন্টা কথাই বলছি, তা না, আজকে কিন্তু নন স্টপ কথা বলতেছি। আমি পরিশ্রম করতেছি। কেন করতেছি? যেন আপনারটা সুন্দর হয়। আপনাকেও পরিশ্রম করতে হবে। আমরা টিচাররা শুধু পরিশ্রম করলে কিন্তু হবে না। ওকে ওকে, তাহলে এটা যদি হয়ে যায় আমাদের, আমরা 2 নম্বরে লিখব তাতার প্রণালী। এটা লিখবেন পৃথিবীর সবচেয়ে বৃহত্তম প্রণালী। বৃহত্তম, পৃথিবীর বৃহত্তম প্রণালী। এটা কারে কারে যোগ করছে, কারে কারে বিয়োগ করছে বা মাইনাস করছে, হ্যাঁ, এইটা আসলে দরকার নেই। এটা খুব একটা দরকার নাই। হ্যাঁ, প্রণালী প্রাকৃতিক, জি, খালের মতোই বাট প্রাকৃতিক। এই তাতার প্রণালীটা কাকে কাকে পৃথক করছে? যেমন আমরা যদি দেখি এখানে রাশিয়া, রাশিয়া, এই হলো শাখালিন। এইখানে একটা সাগর আছে, এটার নাম ওকটস সাগর। এই ওকটস সাগর এখান দিয়ে এসে মিলছে জাপান সাগরের সাথে। কার সাথে ভাই? জাপান সাগরের সাথে মিশছে। তাইলে ওকটস সাগর আর জাপান সাগর যুক্ত হয়েছে, রাশিয়া আর জাপান পৃথক হয়েছে, রাশিয়া আর শাখালিন পৃথক হয়েছে। শাখালিন, জাপান হলো আবার এই যে শাখালিন পৃথক হয়েছে। এই প্রণালীর নামই হচ্ছে তাতার প্রণালী। তাহলে তাতার প্রণালীটা আসলে আমাদের কে কে যুক্ত হয়েছে আর কে কে পৃথক হয়েছে, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। হচ্ছে এটা একটা বৃহত্তম প্রণালী। পরীক্ষায় যদি আসে কথাটা এইভাবেই আসে। 3 নাম্বার কোরীয় প্রণালী। আমি জাস্ট দেখাবো, বাকি কাজ আপনাদের হোমওয়ার্ক করতে হবে। আপনাদেরকে হোমওয়ার্ক করতে হবে। এখানে আমি কোরীয় প্রণালী, এই যে বললাম কোরিয়া, কোরিয়া, এখানে উত্তর কোরিয়া, এখানে দক্ষিণ কোরিয়া, এই যে জাপান সাগর, এটা হলো জাপান সাগর, এটা জাপান সাগর, এটা জাপান। এই জাপান থেকে 2 কোরিয়া পৃথক হয়ে গেছে। এই জাপান সাগর এসে যুক্ত হয়েছে পূর্ব চীন সাগরের সাথে, অথবা কেউ কেউ মানচিত্রে লিখছে টংকিং সাগর। মানচিত্রে কেউ কেউ লিখছে কি টংকিং সাগর। তাইলে কোরীয় প্রণালী কি ঘটাইছে? 2 কোরিয়া থেকে জাপানকে পৃথক করে দিয়েছে। 2 কোরিয়া থেকে জাপানকে পৃথক করছে। আর এই যে জাপান সাগর আর পূর্ব চীন সাগর বা টংকিং সাগরকে যুক্ত করেছে, এটাই হচ্ছে কোরীয় প্রণালী। তাহলে আমরা কোরীয় প্রণালীতে কি লিখতে পারি? কোরিয়া পৃথক জাপান, আর জাপান সাগর প্লাস পূর্ব চীন সাগর অথবা টংকিং সাগর। বাস হয়ে গেল, টংকিং সাগর। এটাই হচ্ছে কোরীয় প্রণালী। হ্যাঁ, একটু খেয়াল করেন, এটা হচ্ছে কোরীয় প্রণালী। একটু খেয়াল করেন, এই হলো পূর্ব চীন সাগর, তাহলে চীনের পূর্ব, তাহলে চীনটা আসলে এই পর্যন্ত আসছে।
এই পর্যন্ত আসছে। এইখানে একটা রাষ্ট্র আছে, নাম হলো তাইওয়ান। আমি আগের দিন মানচিত্রে দেখিয়েছি আপনাদেরকে। আমি বলেছিলাম আমার ক্লাস করার সময় মানচিত্রটা সামনে নিয়ে বসবেন। আশা করি বসছেন সবাই, কথা শুনেছেন। খেয়াল করেন, এই রাষ্ট্রটার নাম হচ্ছে তাইওয়ান। তাইওয়ান এর পূর্ব নাম ছিল ফরমোজা। এই যে দেখেন, এইটা পূর্ব চীন সাগর, এইটা হলো দক্ষিণ চীন সাগর। আমি আগের দিন দেখাইছি দক্ষিণ চীন সাগর। তাহলে পূর্ব চীন সাগর আর দক্ষিণ চীন সাগর যুক্ত হয়েছে, চীন থেকে তাইওয়ান পৃথক হয়েছে। এইটার নাম ফরমোজা প্রণালী। ফরমোজা প্রণালী। আরেক নাম হলো তাইপে প্রণালী। তাইপে তাইপে প্রণালী। এই যে তাইওয়ানের রাজধানীর নাম হচ্ছে তাইপে, তাইওয়ানের রাজধানীর নাম হচ্ছে তাইপে, তাইপে প্রণালী বলা হয়। তাহলে ফরমোজা প্রণালী কি করছে? চীন থেকে তাইওয়ানকে পৃথক করছে। চীন থেকে তাইওয়ানকে পৃথক করছে। তাহলে আমাদের যদি পরীক্ষা আসে যে চীন আর তাইওয়ানকে পৃথক করছে কোন প্রণালী, তাইলে কিন্তু আমরা সহজেই লিখে দিতে পারবো যে ফরমোজা প্রণালী। চীন তাইওয়ানকে পৃথক করছে। সামনেই ঝোলা। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। দেখেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা কথা শুনে ভাল লাগে, হ্যাঁ, যারা কথা শুনে ভাল লাগে, ভাল লাগে, সবাইকেই ভাল লাগে যারা কথা শুনে। মনটায় চায় যে সামনে পাইলে একটু না থাক, এখানে আবার মেয়েরাও আছে, শুধু ছেলেদেরকে বললাম, হ্যাঁ। ওকে, ওকে। দেখেন, চীন তাইওয়ান, চীন তাইওয়ান। তাহলে কি হলো? এই দুইটাকে পৃথক করছে কি প্রণালী? ফরমোজা প্রণালী। দুইটাকে পৃথক করছে, যুক্ত করছে কাকে? পূর্ব চীন সাগর যোগ দক্ষিণ চীন সাগর। খেয়াল করেন, দেখেন বুঝতে পেরেছেন কিনা, একটু কমেন্টস করেন বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন আমরা সামনে আগাবো, আরো আলোচনা আছে। তাইপে প্রণালী আর ফরমোজা প্রণালী একই, তাইপের নামই ফরমোজা, একই প্রণালী, হ্যাঁ। তাহলে দেখেন, এই যে আমরা একটা প্রণালী পড়াইলাম, এরপরে এখানে ধরেন ধরেন এইখানে একটা দেশ আছে ইন্ডিয়া, এখান দিয়ে আছে বে অফ বেঙ্গল, এখানে হচ্ছে শ্রীলঙ্কা, এটা ইন্ডিয়া। এই একটা বের হয়ে আসলো প্রণালী। যাদের সামনে ম্যাপ আছে তারা একটু সামনে নিয়ে দেখেন, এই একটা বের হয়ে আসলো প্রণালী। এইটার নাম হচ্ছে আরব সাগর। আরব সাগর। তাহলে বে অফ বেঙ্গল আরব সাগরের সাথে মিশলো, আর ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা আলাদা হয়ে গেল। এই প্রণালীর নাম হলো পক প্রণালী, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট এই পক প্রণালী চিনে। আর কিছু চিনুক আর না চিনুক, পক চিনে। তাহলে পক কি করছে? ভারত থেকে শ্রীলঙ্কাকে কি করে দিছে? ভারত শ্রীলঙ্কাকে পক করে দিছে। আর বঙ্গোপসাগর যোগ আরব সাগর। যদি আরব সাগর না পান, এখানে অপশনে আরব সাগর না থাকলে মান্নার উপসাগর দিবেন। এখানে একটা মান্নার উপসাগর আছে, এম মান্নার। এখন ঘটনা হচ্ছে আরব সাগরও নাই, মান্নার উপসাগরও নাই। তাহলে এই জায়গায় ভারত মহাসাগর তো আছে, তাহলে ভারত মহাসাগর মেরে দিবেন। তাহলে অবলিকে ভারত মহাসাগর হয়ে গেল, ভারত মহাসাগর। খেয়াল করেন,
আমরা সেই জনপ্রিয় প্রণালী পক প্রণালী পড়িয়ে ফেললাম। হ্যাঁ ভাই, দেখেন পক বুঝছেন, পক প্রণালী বুঝছেন? হ্যাঁ, পক প্রণালী বুঝছেন কিনা? সব হা করে হাসতেছেন কেন? কি হয়েছে? কি তা কইছি আমি? দেখেন হয়েছে কিনা, এমন ভাবে চুলচেরা বিশ্লেষণ করে দিচ্ছি যেমনি ঘুরায় ফিরায় আসুক, প্যারা নেওয়ার কিছু নেই। আপনার আর প্যারা নাই, ঘুরাক। প্রশ্নকর্তা কতভাবে প্রশ্ন ঘুরাবে, লাভ নাই, যেমনি ঘুরাক আপনি পারবেন। ওকে, তাহলে এবার আমরা যদি এখানে দেখি, এই পর্যন্ত আসছে মালয়েশিয়া, আর এইখানে একটা দ্বীপ আছে, এইখানে একটা দ্বীপ আছে। এই দ্বীপটার নাম হলো সুমাত্রা, এইটার নাম জাভা, জাভা দ্বীপ। এইটার নাম জাভা সাগর। যাদের সামনে মানচিত্র আছে খুঁজে বের করেন, জাভা সাগর। এইখান দিয়ে একটা প্রণালী গেছে, জাভা সাগর গিয়ে মিশছে আন্দামান সাগরের সাথে। আন্দামান কোথায় গিয়ে মিশছে? আন্দামান সাগরের সাথে। তাহলে আগে দেখি কে কে মিশলো। আন্দামান সাগর যোগ জাভা সাগর। এই যে জাভা সাগর, আন্দামান সাগর দুইটা গিয়ে মিশছে, পৃথক হয়েছে। এই হলো মালয়েশিয়া, মালয়েশিয়ার মালয়ের অংশ, মালয়। তাহলে ব্র্যাকেটে লিখলাম মালয়েশিয়া। যেমনে আসুক ঘুরায় ফিরে, আমাদের কোনো প্যারা নাই, পৃথক। এই যে সুমাত্রা, এই সুমাত্রা হলো ইন্দোনেশিয়ার, ইন্দোনেশিয়ার। তাহলে কি করছে? আন্দামান সাগর প্লাস জাভা সাগর এটা যুক্ত হয়েছে। মালয়েশিয়ার মালয় থেকে ইন্দোনেশিয়ার সুমাত্রা পৃথক হয়েছে, এইটার নাম হলো মালাক্কা প্রণালী। ওকে, দেখেন মালাক্কা বুঝছেন কিনা? হ্যাঁ, প্রণালীর নাম লিখছি ভাই, প্রণালীর নাম লিখছি। মালাক্কা বুঝছি কিনা একটু খেয়াল করেন, খেয়াল করেন মালাক্কা প্রণালী আমরা বুঝছি কিনা। যদি বুঝে থাকি তাহলে ভাই এইখানে আছে ভারত মহাসাগর, এই যে আবার একটা ফাঁকা দেখেন, এই যে ফাঁকা জায়গা। তাহলে জাভা সাগর এই দিক দিয়ে যেমন আন্দামানে মিশছে, এই দিক থেকে এসে আবার ভারত মহাসাগরে মিশছে। জাভা সাগর এদিক দিয়ে গিয়ে আন্দামানে মিশলো, আবার এদিক দিয়ে এসে ভারত মহাসাগরে। এদিকে যখন আন্দামানে মিশছে তখন মালয়েশিয়া আর ইন্দোনেশিয়ার সুমাত্রাকে আলাদা করে দিছে, আর এদিক দিয়ে যখন ভারত মহাসাগরে আসছে তখন সুমাত্রা জাভাকে আলাদা করে দিছে। এই সুমাত্রা জাভা দুইটাই হচ্ছে ইন্দোনেশিয়ার দ্বীপ। দুইটাই যদি ইন্দোনেশিয়ার দ্বীপ হয় তাহলে কি ঘটছে আমরা একটু দেখি আগে। এখানে কি ঘটছে, কি বললাম? জাভা সাগর যোগ ভারত মহাসাগর, জাভা সাগর যোগ ভারত মহাসাগর পৃথক হয়ে গেল সুমাত্রা বিয়োগ জাভা। এই সুমাত্রা ইন্দোনেশিয়ার, জাভাও ইন্দোনেশিয়ার, অর্থাৎ ইন্দোনেশিয়ার এই দুইটা দ্বীপ পৃথক হয়ে গেছে। এইটার নাম সুন্দা প্রণালী। যারা মানচিত্র নিয়ে বসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তাদের আজ জিন্দেগি এই প্রণালী নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা না। প্রণালী বুঝে ফেলবে, প্রণালী 14 গোষ্ঠী ক্লিয়ার আজকে। আমি এত খেটে কখনো পড়াই না, আজকে কেন যে আপনাদেরকে এত কথা বলতেছি, এত পড়াইতেছি বুঝলাম না। দেখেন সুন্দা প্রণালী হয়েছে, ক্লিয়ার, সবাই ক্লিয়ার। এইখানে দেখেন, এইখানে একটা সাগর আছে, নাম হলো তাসমান সাগর। আসমান না কিন্তু, তাসমান। এই তাসমান গিয়ে মিশছে প্রশান্তে, প্রশান্ত মহাসাগরে গিয়েছে মিশছে। এই পুরোটা হলো এই যে নিউজিল্যান্ড, তার মানে নিউজিল্যান্ড দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, মাঝখান দিয়ে একটা প্রণালী গেছে। আমরা বলতে পারি উত্তর নিউজিল্যান্ড, উত্তর নিউজিল্যান্ডে আবার এর রাজধানী ওয়েলিংটন অবস্থিত। ওয়েলিংটন, উত্তর নিউজিল্যান্ড অথবা ওয়েলিংটন পৃথক দক্ষিণ নিউজিল্যান্ড। বলেন আপনাদের আন্তর্জাতিক কেমন লাগে, বেশি কঠিন লাগে? একটু বলেন না, এই বলো না একটু আন্তর্জাতিক কেমন লাগে। উত্তর নিউজিল্যান্ড আর ওয়েলিংটন বিয়োগ দক্ষিণ নিউজিল্যান্ড, অর্থাৎ এই যে উত্তর নিউজিল্যান্ড, দক্ষিণ নিউজিল্যান্ড, ওয়েলিংটন, দক্ষিণ নিউজিল্যান্ড, যাই বলেন, এটা হলো ওয়েলিংটন। এখানে নিউজিল্যান্ডের রাজধানী, দুইটা পৃথক হয়ে গেছে। আর যুক্ত হয়েছে কে কে? যুক্ত হয়েছে তাসমান সাগর আর প্রশান্ত। হ্যাঁ, সুন্দা প্রণালী, সুন্দর টেন্সের কাছে তাসমান সাগর আর প্রশান্ত। এইটার নাম কুক প্রণালী। কুক প্রণালী, এটার নাম হচ্ছে কুক প্রণালী। খেয়াল করেন, এটার নাম একদম নিচে দক্ষিণ দিকে নিউজিল্যান্ড, ওশেনিয়া মহাদেশ। প্লিজ, কঠিন লাগে ক্যারে, কঠিন লাগে ক্যারে, এটা মনে পরে ঢুকছে, আগে পরে ক্লাস করে নাই, এজন্য কঠিন লাগতেছে। আন্তর্জাতিক তো সহজ সাবজেক্ট, এটা কঠিন লাগে কেন? দেখেন একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। হ্যাঁ, মিক্সড খিচুড়ি আমি একটু পরে খাবো, টেনশন নিয়ে প্যারা নিয়েন না, ঠিক আছে? যারা বোঝেন না তারা মিক্সড খিচুড়ি খান। হ্যাঁ, বুঝবেন বুঝবেন, আস্তে আস্তে বুঝবেন। পরিশ্রম করতে হবে, মাথাটা খাটাইতে হবে। মাথাটা তো আকাজে বেশি খাটে, মাথাটা তো ভালো কাজে খাটে না আমাদের, আকাজে আকামে বেশি খাটে, এই জন্য মাথায় ধরে না সহজে। মাথাটা একটু ইয়ে করতে হবে, খাটাইতে হবে, পড়াটার মধ্যে মাথাটা দেওয়া লাগবে, মাথাটারে পড়ার মধ্যে ঢুকাইতে হবে। মাথাটা তো এই এই দিক সেদিক কাজ করে, উকি ঝুঁকি দেয়, তাইরে নাইরে করে বেড়ায়। তাহলে মাথাটা যদি তাইরে নাইরে করে বেড়ায়, তাহলে পড়ালেখা কেমনে মন দিবে? আচ্ছা, তাহলে দেখেন, এবার আমরা জানি যে আমাদের এইখানে একটা মহাদেশ আছে, এটার নাম হলো আফ্রিকা মহাদেশ। এইখানে একটা সাগর আছে, নাম হলো লোহিত সাগর। এইটা হলো আমাদের এশিয়ার বাউন্ডারি, এশিয়ার বাউন্ডারি। এইখানে আমাদের দেশ আছে, এই দেশটার নাম ইয়েমেন। ইয়েমেন, এটার নাম সৌদি আরব। এদিক দিয়ে আপনি ইউএই এগুলো পাবেন, খেয়াল করেন। চুক্তি আর সম্মেলন বাদে সব সহজ, চুক্তি আর সম্মেলন তো আরো সহজ। ওকে, শোনেন, কোনো কিছু অর্জন করতে হলে তার প্রেমে পড়তে হয়। আপনারা তো প্রেম মানে খালি ওই যে ছেলে মেয়ের এটা বোঝেন, কোনো কিছু মাথায় ঢুকাইতে হলে তার প্রেমে পড়তে হয়। আপনার এই সাবজেক্টের, এই টপিকসের প্রেমে পড়তে হবে, তাহলে দেখবেন এটা আপনার কাছে খুব সহজ হয়ে যাবে। আগে ভেতরে প্রেমটা আনেন, তারপরে ছুটেন, দেখবেন ভাল লাগবে। ঠিক আছে, একটু খেয়াল করেন। আমরা এই যে এখান দিয়ে লোহিত সাগর,
এখান দিয়ে বের হয়ে আসলো, এটার নাম এডেন উপসাগর। এডেন উপসাগর। আমরা একটু বোঝার চেষ্টা করি সবাই। লোহিত আর এডেন যুক্ত হয়েছে, কে কে? লোহিত সাগর যোগ এডেন উপসাগর। ওকে, খেয়াল করেন, লোহিত সাগর যোগ এডেন উপসাগর। এই রাষ্ট্রটার নাম হলো ইয়েমেন। কি নাম? এই রাষ্ট্রটার নাম হলো ইয়েমেন। এই যে একটা রাষ্ট্র, এই রাষ্ট্রটার নাম হলো জিবুতি। যুবতী যুবতী লাগে আর কি, জিবুতি। তাহলে দেখেন, ইয়েমেন থেকে জিবুতি পৃথক হয়েছে, লোহিত সাগর আর এডেন উপসাগর যুক্ত হয়েছে। এই ইয়েমেন হলো এশিয়ার রাষ্ট্র, আর জিবুতি হলো আফ্রিকার রাষ্ট্র। তার মানে এই যে প্রণালীটা, এই প্রণালীর নাম বাব এল মানদেব। প্রণালীটার নাম হলো বাবেল মানদেব প্রণালী। তাহলে বাবেল মানদেব প্রণালী কি করলো? না, এটা পারস্য এক না, পারস্য আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন। কি করলো বাবেল মানদেব? লোহিত সাগর আর এডেনকে, এই যে এইটা আর এটাকে যুক্ত করলো, আর ইয়েমেন থেকে জিবুতিকে পৃথক করলো, বা এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করলো। তাহলে পরীক্ষা আসবে, এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করে কোন প্রণালী? আমরা দিব বাবেল মানদেব প্রণালী। বলবে লোহিত সাগর কোনটিতে পতিত হয়েছে? আমরা উত্তর দিব ইয়েমেন। বলবে ইয়েমেন থেকে জিবুতি পৃথক হয়েছে কোন প্রণালী দ্বারা? আমরা উত্তর দেব বাবেল মানদেব। পরীক্ষায় বলবে বাবেল মানদেব শব্দের অর্থ কি? আমরা উত্তর দেব মৃত্যুর দুয়ার বা মৃত্যুর দরজা। পারবেন কিনা বলেন? খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। পরীক্ষা আসে এগুলো, পারবেন কিনা বলেন? আচ্ছা, আরেকজন পারস্য দেখতে চাইছে, পারস্যটা দেখাই দিই। হ্যাঁ, বাবেল মানদেব ক্লিয়ার? স্যার আজকে আর কত পড়াবেন? আমি কি বেশি পড়ায় ফেলছি? আমি তো পড়ানো কেবল শুরু করেছি। ও বলতেছে আজকে আর কত পড়াবেন, আইসেও পড়ে আবার যাবারও চাই আগে। কি এমন ব্যস্ততা রে ভাই? আদনান কবির, জোরে বলছি জি স্যার পারবো। ইয়েস, পারতেই হবে। তাই যদি পারি, এখন পারস্যটা দেখাচ্ছি, পারস্য দেখাচ্ছি। হ্যাঁ, মৃত্যুর দোয়ার, মানে বাবেল মানদেব শব্দের অর্থ মৃত্যুর দোয়ার বা মৃত্যুর দরজা। এটা একটা আরবি ভাষার শব্দ। এই যে আমরা এখান দিয়ে যখন আসব সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, এই যে এইটা হলো সংযুক্ত আরব আমিরাত, এইটা হচ্ছে পারস্য উপসাগর, এইটা গিয়ে মিশছে ওমান উপসাগরে। ওমান, এইটা হলো ইরান। ইরান। তাহলে দেখেন, খেয়াল করেন, ইরান আর এই যে ইউএই, মানে সংযুক্ত আরব আমিরাত, ইরান আর সংযুক্ত আরব আমিরাত পৃথক হয়েছে, পারস্য আর ওমান উপসাগর যুক্ত হয়েছে। তাহলে কে কে যুক্ত হয়েছে? পারস্য উপসাগর যোগ ওমান উপসাগর। ইরান বিয়োগ সংযুক্ত আরব আমিরাত
এইটার নাম হরমুজ প্রণালী। এটার নাম হরমুজ প্রণালী। ঢুকবে আর আমার বই যখন হাতে পাবেন আমি যেভাবে পড়াচ্ছি ঠিক হুবহু বইয়ের মধ্যে এভাবে। আর যারা বিজ্ঞান অর্ডার করতে চান দ্রুত বিজ্ঞান অর্ডার করে পড়া শুরু করেন। এর চেয়ে ভালো বিজ্ঞান বই যদি বাজারে থাকে, একটাও যদি দেখাইতে পারে যে এর চেয়ে মানে 1% ভালো, তাহলে ডাবল টাকা ফেরত দিব। আপনার অর্ডার যারা এই পেজে আছেন, আমাদের সাথে যারা আছেন, তারা বিজ্ঞান নিলে তাদের কুরিয়ার চার্জ ফ্রি, 330 টাকা দাম, 60% রিটার্ন কাভার দেবে, 100% পিলি কাভার দেবে। ইভেন পরীক্ষায় প্রশ্ন না আসলেও টাকা ফ্রি, টাকা ফেরত, একদম ফেরত। অর্ডার দিয়ে দেন, ইনবক্স করেন আমাকে। ইনবক্স করলে আপনার 330 টাকা বিকাশ করে দিলে কুরিয়ারটা ফ্রি পাবেন। ওকে, আর সাধারণ জ্ঞান আসতেছে, সাধারণ জ্ঞান আপনারা পাবেন, খেয়াল করেন। তাইলে পারস্য উপসাগর যোগ ওমান উপসাগর, ইরান বিয়োগ সংযুক্ত আরব আমিরাত, এটা আমরা হরমুজ প্রণালী। এবার খেয়াল করেন, আমি আপনাকে কিছু হোমওয়ার্ক দিব, এরপরে আবার আলোচনা করব। হ্যাঁ, হোমওয়ার্কের মধ্যে থাকবে দার্দানেলিস প্রণালী, বসফরাস প্রণালী, কেস বা কাস প্রণালী, কেস বা কাস প্রণালী, আর একটা হলো ফ্লোরিডা প্রণালী। ফ্লোরিডা প্রণালী, এই প্রণালীগুলো আপনারা হচ্ছে স্যার নতুন করে তরমুজ প্রণালী করা যায় না? আচ্ছা করলাম, ঠিক আছে, আপনি তরমুজ মনে করেই পড়েন। বই নিব, দাম কত? বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল নৈতিকতা একসাথে নিতে হবে। হ্যাঁ, এটা দাম বলে দেব, আমি চেষ্টা করতেছি একটু দাম। অনেকেই অর্ডার দিয়েছে, তারাও হয়তো কিছু টাকা ফেরত পাবে। প্রায় 50-100 জনের অর্ডার হয়ে গেছে, 100 জন অগ্রিম অর্ডার করছে জিকেটা। কিন্তু তারা যে টাকা দিছে আমার কাছে মনে হয় আমার কস্টিংটা কম পড়বে। আমি আবার ইয়ের থেকে লাভ বেশি করি না, মানে বেশি লাভ করাটাও কিন্তু একটা হারাম, মানে একটা খারাপ কাজ। হ্যাঁ, তো ওইটা আমি করব না। আমি মনে হয় কিছু টাকা ফেরত দিতে পারবো। তো এই প্রোডাকশনটা বের হোক, বের হলে আমি দামটা বলতে পারবো, এই মুহূর্তে দাম বলতে পারতেছি না। এমনিতে বিজ্ঞান আর জিকে সহ 1140 টাকা আসে। এর মধ্যে বাংলাদেশ 280, আন্তর্জাতিক 280, 150 টাকা হচ্ছে ভূগোল, 100 টাকা হচ্ছে নৈতিকতা, আর 330 টাকা হচ্ছে বিজ্ঞান। কিন্তু আমার মনে হয় বিজ্ঞানে আর কমবে না, জিকেতে দামটা কমে আসবে। জিকেতে হয়তো দামটা 550-এর মধ্যে আসবে, আর ইয়েতে যদি 330 আসে তাইলে 880 টাকা। অর্থাৎ একটু খেয়াল করেন, আমি কিন্তু অলওয়েজ চেষ্টা করি, এই জন্য টিচারদের মধ্যে সবচেয়ে গরিব আমি, ঠিক আছে, বেশি ভদ্রতা দেখাইতে গিয়ে আমি বেশি গরিব, ঠিক আছে। এই যে 550 আর 330, 880, তার মানে যারা 1140 টাকা দিছে, আমি দেখেন কত টাকা ফেরত দিব, 880, 2814, 2814, 6 হাতে 1, 11, 2, 260 টাকা করে মনে হয় সম্ভবত ফেরত দেবো আমি। বুঝতে পারছেন? সম্ভবত 260 টাকা করে ফেরত দেবো আমি, এইটা চেষ্টা করতেছি। হ্যাঁ, দামটা বলে দিয়েছি আপনারা, দাম আমি বলে দিয়েছি। হ্যাঁ, পুরোটা বিজ্ঞান সহ হয়তো এরকম একটা খরচ পড়বে, এরকম। মানে আমি নিয়েছি 1140 টাকা, প্রায় 100 জনের কাছ থেকে নিয়েছি, কিন্তু 260 টাকা করে মনে হয় আমাকে ফেরত দেওয়া লাগবে, কারণ আমি একটা নির্দিষ্ট প্রফিটের বাইরে আমি প্রফিট করব না। আগে দুইটা আছে আন্তর্জাতিক বিষয় বলি ভাই। আন্তর্জাতিক বাংলাদেশ তো প্রতিনিয়ত চেঞ্জ, দ্বিগুণ লাভ করা যায় না ভাই, সরি, এই ধরনের মানে দ্বিগুণ লাভ করে বাড়ি গাড়ি করার কোনো ইচ্ছা নাই। আমি শখের বসে বই লিখি, পড়ানোর ফাঁকে ফাঁকে স্টুডেন্টরা আমার বইটা পাইলে আমার ক্লাসটাকে তাদের ট্র্যাক করতে সুবিধা হয়, এই জন্য লিখি। সামান্য আমার স্টাফ আছে, সবাই মিলে যাতে আমিও 2 টাকা থাকে, স্টাফদের 2 টাকা দিতে পারি, আমার সাথে যারা কাজ করে স্টুডেন্ট যেন উপকৃত হয়। বারবার বই কেনা যে কত কষ্ট এটা আমি জানি ভালো, আমি বই কেনার কষ্ট ভোগ করছি একটা সময়।
আমি বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য বই কেনা আমার কষ্ট হয়ে গেছে, ওইটা আমি উপলব্ধি করি। ঠিক আছে, আমি নীলক্ষেত গিয়ে দাঁড়ায় থাকতাম, বই দেখতাম, 2টা 4টা ঘাটাঘাটি করে শেষ পর্যন্ত হচ্ছে বই না নিয়ে চলে আসতাম। ঠিক আছে, সো এই উপলব্ধিটা আমার মধ্যে আছে। সো আমি এই উপলব্ধিটা যেদিন থেকে আমার মধ্যে কাজ করছে, তারপর থেকে আর আমি এই বইয়ে প্রচুর পরিমাণে লাভ করব এবং এটা দিয়ে বাড়ি গাড়ি করবো, এই স্বপ্নটা আমি দেখি না। এই আমার নামই জানে না, এই যে কি বলে রানা, রানা আহমেদ আমার নাম জানে না। আমি যে এই যে লাইভ করতেছি, ক্লাস নিচ্ছি, আমি তো আমার আইডি থেকেই ক্লাস করতেছি নাকি, আমার নামই জানে না ক্লাস করতেছে। আমার নাম হচ্ছে প্রলয় পাল। ওকে, ওকে, জি জিকে দিব, নামটা কেউ বলবেন কাইন্ডলি। ভাই এখানে তো আপনি প্রলয় পাল ওয়াজ ওয়াচিং লেখাই আছে, ইজ ওয়াচিং এটা লেখাই আছে। ঠিক আছে, এই পাল বানান PAUL, PAUL। যাই হোক, ক্লাসে যদিও এগুলো দেওয়া ঠিক না, তারপর বই অনলি ফর বই। হ্যাঁ, ওকে, জি। তো একটা বই কেনা কতটা কঠিন, কতটা কষ্ট। আহ দুপুরের মিল বাঁচিয়ে, মানে মিল না খেয়ে রাতে খেয়ে দুপুরের টাকা দিয়েও বই কেনা হয়েছে, বই কিনেছি। আমার ঘরে প্রচুর বই, এখনো প্রচুর বই। আপনি তাকাইলে শুধু বই আর বই দেখবেন, প্রচুর বই আছে আমার ঘরে। ঠিক আছে, এটা যে শুধু বিসিএস এর জন্য পড়ার বই তা না, অন্যান্য অনেক বই আছে। বিরল বই পাবেন আপনি। আপনি দেখেন এই যে কৌটিল্যর অর্থশাস্ত্র বই দেখা যাচ্ছে, দেখেন কৌটিল্যর অর্থশাস্ত্র, এই যে দেখেন, আমি দেখাই আপনাদেরকে। হ্যাঁ, এই যে দেখেন কৌটিল্যর অর্থশাস্ত্র। হ্যাঁ, দেখেন বই আছে আমার কাছে, প্রচুর বই সংগ্রহ আছে। এটা একটা অংশ, একটা জায়গা দেখালাম, প্রচুর বই কিনি আমি। ওকে, দেখেন, বুঝতে পারছেন, প্রচুর বই আছে। সো বই বিক্রি করে বাড়ি গাড়ি করবো এই ধরনের চিন্তা ভাবনা নাই, বেঁচে থাকার চিন্তা ভাবনা আছে, জীবিকা অর্জনের চিন্তা আছে, আপনাদের পাশে দাঁড়ানোর চিন্তা আছে। ওকে, আপনি আমার প্রিয় স্যার এবং বন্ধু। আহ তাহা সিরাতুল, আচ্ছা থ্যাংক ইউ স্যার। আপনার কততম বিসিএস? আচ্ছা যাই হোক, আহ ঠিক আছে, ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। প্রণালী নিয়ে কাজ দেওয়া হলো আপনাদেরকে, প্রণালীগুলো একটু হোমওয়ার্ক করবেন। আহ প্রণালীগুলো হোমওয়ার্ক করবেন। আমি পরের দিন মহাদেশ ভিত্তিক পড়ালেখা শুরু হবে আর কি, এশিয়া থেকে শুরু করব নেক্সট ক্লাস। হ্যাঁ, সবগুলো বই লিখিত কভার দিবে না, লিখিতের জন্য আলাদা সবসময়ই থাকে। এক বই দিয়ে পিলি লিখিত কোনোদিন কভার দেয় না, কিছুটা কাজ দেয়। হ্যাঁ, আহ, আপনার লাইব্রেরিতে একদিন দাওয়াত দেন আমাদের। আমার তো লাইব্রেরি নাই, বাসায় ছোটখাটো একটা ইয়ে আছে আর কি, বাসাতেই ছোটখাটো একটা ইয়ে আছে। আহ ওকে, ওকে, ভালো থাকেন, গুড নাইট সবাইকে।